এ কি অলৌকিক কাণ্ড! সেই ব্যাংকটি কোথায় গেল? আর এই যুবকই বা কে? শুভ জন্মদিন মা সুকন্যা। আজ তুমি 18 বছরে পদার্পণ করলে। উদয়পুরের প্রজারা আজ তাদের প্রিয় রাজকুমারীর জন্মলগ্নে আনন্দ উৎসবে মেতেছে। তোমাকে বিধাতা দীর্ঘজীবী করুন মা। তুমি আমাদের জীবনের আলো। তোমার রূপ আর গুণের খ্যাতি যেন চারদিকে ছড়িয়ে পড়ে, আজ এই কামনাই করি। আপনাদের আশীর্বাদই আমার শ্রেষ্ঠ পাথেয়। আজ তোমার জন্মদিনে তুমি যা চাইবে আমি তাই পূরণ করব। বলো মা, তোমার কি প্রার্থনা? তুমি যদি মণিমুক্তার পাহাড় চাও তাও আমি এনে দেব। পিতা, ঐশ্বর্যের প্রতি আমার কোনো মোহ নেই। আমি চাই এক অভিজ্ঞতা। আমি চাই এই চার দেয়ালের প্রাসাদ থেকে বেরিয়ে গভীর অরণ্যে শিকারে যেতে চাই। আমি দেখতে চাই আমার তীরন্দাজি কৌশল কতটা নিপুণ হয়েছে। আর চেয়ে নেবার কথা বলছেন, সেটা আমি সময় হলে পরে চেয়ে নেব। শিকারে যাবে? এ কি অলক্ষণে কথা! অরণ্য হলো হিংস্র সাপদ আর বিপদের স্থান। তুমি অন্দরমহলের কোমল ছায়ায় বড় হয়েছ, সেই রুক্ষ পরিবেশ তো তোমার জন্য নয়। রানী ঠিকই বলেছেন সুকন্যা। তুমি বরং প্রাসাদের বাগানে ঘুরে আসতে পারো, কিন্তু গভীর অরণ্যে শিকারে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। না পিতা, আপনি আমায় কথা দিয়েছেন। আমি কেবল রাজকুমারী হয়ে বসে থাকতে চাই না, আমি বীরের মতো অরণ্যে যেতে চাই। গত কয়েক বছর ধরে আমি কঠোর পরিশ্রম করে ধনুবিদ্যা শিখেছি, আর তার পরীক্ষা দেবার সময় এসেছে আজ। মহারাজ, আপনি ওকে বোঝান মহারাজ। কন্যা সন্তান শিকারে যাবে, এইটা কি শোভা পায়? যদি আপনারা আমাকে অনুমতি না দেন, তবে আমি বুঝবো আপনারা আমার কন্যা সামর্থ্যের ওপর বিশ্বাস করেন না। আমি কি তবে আজীবন এই প্রাসাদেই বন্দী থাকবো? তোমার জেদ বরাবরের মতোই অটল। আচ্ছা ঠিক আছে, তবে শর্ত একটাই, তুমি একা যাবে না। আমার দক্ষ 4 জন প্রহরী তোমার সাথে থাকবে এবং তুমি সূর্যাস্তের আগেই ফিরে আসবে। ধন্যবাদ পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি রাত নামার আগেই ফিরে আসব। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন মা, সাবধানে থেকো। রাজকুমারী, এবার অশ্ব থামান। আমরা বনের অনেক গভীরে চলে এসেছি। এখান থেকে পথ চেনা বড় কঠিন হবে। হ্যাঁ রাজকুমারী, আর বনের ভেতর যাওয়া ঠিক হবে না। মহারাজ আমাদের আদেশ দিয়েছিলেন আপনাকে যেন চোখের আড়াল না করি। এই অরণ্যে বন্য জানোয়ারের ভয় আছে। তোমরা বৃথাই ভয় পাচ্ছ। দেখো, অরণ্যের এই রূপ প্রাসাদের পাথর দিয়ে বাঁধানো দেওয়ালে নেই। আমি এই ঝর্ণাটির কাছে যেতে চাই। তোমরা এখানেই অপেক্ষা করো। কিন্তু রাজকুমারী, এটি আমার আদেশ। তোমরা আমার অশ্বটি সামলাও। আমি পায়ে হেঁটে ওই ঝর্ণার সৌন্দর্য এখনই দেখে আসছি। হে কি, এত বড় ব্যাঙ! এর আগে আমি কখনো এমন এত বড় ব্যাঙ দেখিনি। দেখি তো আমার নিশানা কতটুকু নিখুঁত হয়েছে। থামুন রাজকুমারী, একজন নিরপরাধ প্রাণীকে হত্যা করে আপনি কি বীরত্বের গৌরব অর্জন করতে চান? এ কি, কে কথা বললো? আশপাশে তো কাউকেই দেখছি না। আমি আপনার সম্মুখেই আছি। একটি ব্যাঙ মানুষের ভাষায় কথা বলছে। আমি কি কোনো মায়া বা জাদু মন্ত্রের ঘোরে পড়েছি, নাকি স্বপ্ন দেখছি? এটি মায়া নয় রাজকুমারী, এটি সত্য। আমার রূপটি পশুর ন্যায় হলেও আমার বিবেক ও ভাষা মানুষের মতোই। আপনি উদয়পুরের রাজকুমারী সুকন্যা। তুমি তুমি আমার নাম জানলে কি করে? কেন তুমি এই অরণ্যে একাকী কেন বসবাস করছো? আর কে তুমি? আমি এক দুর্ভাগা। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই দশা।
রাজকুমারী, আপনার হাতে ধনুক দেখে আমি ভীত নই, তবে নিরীহ প্রাণী বধ করা ঠিক নয়, তাই আপনাকে বারণ করছি। তোমার কথাগুলো অদ্ভুত। তুমি কোনো সাধারণ ব্যাঙ নও, এইটা বুঝতে পারছি। রাজকুমারী, আপনি কোথায়? বিকাল হয়ে আসছে, আমাদের প্রাসাদে ফিরতে হবে। আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি আমি আবার আসবো। তোমার রহস্যময় কথাগুলো শোনার জন্যে আমার মনটা যে ব্যাকুল হয়ে থাকবে। আমি এখানেই থাকবো রাজকুমারী। আপনি যদি আমার দেখা আবার পেতে চান, এই জায়গাতে এসেই আমাকে পাবেন। রাজকুমারী, আমার মন বলছে আমরা ঠিক করছি না। প্রতিদিন প্রাসাদের রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আপনি এই নির্জন পুকুর পাড়ে কেন আসেন? আর ব্যাংকটির সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কি কথা বলেন? এটি কোনো জাদুকর না অশুভ ছায়া? আপনার পিতা জানতে পারলে অনিষ্ট হয়ে যাবে। ভয় পেও না চম্পা, রূপ দেখে কাউকে বিচার করতে নেই। এই অরণ্যের বন্ধুটি আমায় যা শিখিয়েছে তা আমি বড় বড় পণ্ডিতদের কাছেও শিখিনি। স্বাগতম রাজকুমারী। আজ আপনার সাথে আপনার সখীও এসেছেন দেখছি। ওরে বাবা, ব্যাঙ আবার কথা বলে! রাজকুমারী, চলুন আমরা ফিরে যাই। আমার কিন্তু খুব ভয় লাগছে। থামো চম্পা, শান্ত হয়ে বসো। হে বন্ধু, গত কয়েকদিন ধরে তুমি আমাকে প্রকৃতির নিয়ম আর ধৈর্যের কথা শুনিয়েছ। আজ আমাকে বলো, একজন সুশাসকের প্রকৃত গুণ কি হওয়া উচিত? রাজকুমারী, সুশাসক তিনিই যিনি নিজের সুখের চেয়ে প্রজাদের দুঃখকে বড় করে দেখেন। দেহের সৌন্দর্য নশ্বর, কিন্তু ন্যায়ের পথে অটল থাকার সাহসী একজন মানুষকে অমর করে। আপনি যদি কেবল বাইরের চাকচিক্য দেখেন, তবে প্রকৃত রত্নটি হারাবেন। মানুষের আত্মা যদি পবিত্র হয়, তবে তার বাইরের কদর্যতা কোনো বাধা হতে পারে না। তোমার কথাগুলো কত গভীর! আমার মনে হয় তুমি কোনো সাধারণ ব্যাঙ নও। তোমার প্রজ্ঞার দৃষ্টিভঙ্গি কোনো মহৎ রাজার মতো। আমি প্রাসাদে ফিরে যখন একা থাকি, তখন কেবল তোমার এই জ্ঞানগর্ভ কথাগুলোই আমার মনে পড়ে। তুমি আমার একাকিত্ব দূর করেছো। রাজকুমারী, আপনি রাজকন্যা হয়েও আমার মতো এক তুচ্ছ প্রাণীর সাথে বন্ধুত্ব করেছেন, এটাই আপনার মহত্ব। জগতের অধিকাংশ মানুষ কেবল বাইরের খোলস দেখে বিচার করে, তারা অন্তরের খোঁজ রাখে না। আপনার এই দৃষ্টিভঙ্গিই বলে দেয় আপনি মহৎ হৃদয়ের অধিকারী। রাজকুমারী, ব্যাংকটি কিন্তু সত্যি সুন্দর করে কথা বলে। ওর কথাগুলো তো আমাদের রাজগুরুদেবের মতোই গম্ভীর। ঠিক বলেছ চম্পা। বন্ধু, তোমাকে আমি আমার হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে অনুভব করি। তবে জানি না কেন, কিন্তু তোমার সান্নিধ্য আমাকে এক অপার্থিব শান্তি দেয়। আমি আবার আসবো তোমার কাছে। আমি আপনার অপেক্ষায় থাকবো রাজকুমারী। তবে মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর হয় না, আর সুন্দর সবসময় সত্য হয় না। এসো মা, গত কয়েকদিন ধরে তোমাকে বেশ অন্যমনস্ক দেখছি। অরণ্য ভ্রমণে কি তোমার মন শান্ত হয়নি? আপনি ঠিক বলেছেন পিতা। অরণ্যে যাবার পর থেকে কোনো এক বিশেষ কারণে আমার মন উদ্বিগ্ন হইয়াছে। আপনার কাছে আমি এক বিশেষ প্রার্থনা নিয়ে এসেছি। কি সেই প্রার্থনা মা? তোমার কোনো নতুন অলংকার চাই, নাকি উৎসবের কোনো আয়োজন করতে হবে? না মাতা, আমি আমার জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। অরণ্যের এক অদ্ভুত আর জ্ঞানী ব্যাঙকে আমি বিবাহ করতে চাই। কি বললে তুমি? আমি কি ঠিক শুনছি সুকন্যা? তুমি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছো? উদয়পুরের রাজকুমারী হয়ে তুমি এক ব্যাঙকে বিবাহ করার দুঃসাহস দেখাচ্ছ?
হে কি অলক্ষণে কথা বলছো তুমি? লোকে জানলে কি হবে বুঝতে পারছো? একটি পশুর সাথে মানুষের বিবাহ কি করে সম্ভব? মাতা, আপনারা কেবল তার বাইরের রূপই দেখেছেন, কিন্তু আমি তার অন্তরের প্রজ্ঞা দেখেছি। সে কোনো সাধারণ প্রাণী নয়। তার চিন্তা আর বিবেকের গভীরতা আপনার সবার অনেক মনটির চেয়েও বেশি। আপনি তার কথা শুনলেই তা বুঝতে পারবেন। স্তব্ধ হও সুকন্যা, অনেক হয়েছে। আমি তোমাকে বেশি প্রশ্রয় দিয়েছি বলেই আজ তুমি রাজবংশের মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করছো। একজন রাজকুমারী হয়ে পশুর সাথে ঘর করবে, এটি কেবল অসম্ভব নয়, এটি একটি কলঙ্ক। আমি উদয়পুরের রাজা বীরবল, বেঁচে থাকতেই ঘৃণ্য কাজ হতে দেব না। তবে কি আপনার কাছে আপনার জেদ আর সামাজিক মর্যাদাই বড় হলো পিতা? আপনার কন্যার মনের ইচ্ছের কি কোনো মূল্য নেই? যে ইচ্ছা উন্মাদনা আর লজ্জার কারণ হয়, সেই ইচ্ছার কোনো মূল্য নেই আমার কাছে। আজকের পর থেকে তোমার অরণ্যে যাওয়া চিরতরে নিষিদ্ধ করা হলো। তুমি নিজের কক্ষে বন্দিনী হয়ে থাকবে যতক্ষণ না তোমার এই কুচিন্তা দূর হচ্ছে। শান্ত হন মহারাজ। সুকন্যা মা আমার, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। আমি ভুল করছি না মাতা, ভুল আপনারা করছেন। আপনারা কেবল খোলস দেখছেন। মহারাজ, 3টা দিন হয়ে গেল, সুকন্যা এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেনি। ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ। আমাদের একমাত্র কন্যার এই দশা আমি মা হয়ে কি করে দেখব? আমি বুঝতে পারিনি ওর জেদ এতটা গভীরে পৌঁছবে। আমি তো কেবল ওর মঙ্গলের জন্যই বারণ করেছিলাম। একটি পশুর মায়ায় পড়ে সে নিজের জীবন এভাবে বিপন্ন করবে, তা আমার কল্পনার বাইরে ছিল রানী। বন্ধু, বন্ধু তুমি কোথায়? পিতা, পিতা আমায় তোমার কাছে যেতে দেবেন না। শুনছেন মহারাজ, ও জ্বরের ঘোরেও সেই বনের জীবের কথাই বলছে। আপনি কিছু একটা করুন। সমস্ত ডাক্তার বৈদ্যকে খবর দিন, রাজকুমারীকে সুস্থ করে তুলুন। আমি সব ধরনের ভেষজ প্রয়োগ করেছি, কিন্তু রাজকুমারীর এই জ্বর কোনো সাধারণ ব্যাধি নয়। যখন মন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে, তখন শরীরের উপর কোনো ওষুধই কাজ করে না। আপনি কি বলতে চাইছেন বৈদ্যরাজ? তবে কি আমার কন্যার কোনো আরোগ্য নেই? ওষুধের চেয়েও এখানে অলৌকিক কোনো শক্তির প্রয়োজন মহারাজ। রাজকুমারীর প্রাণবায়ু ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তিনি মানসিকভাবে একজনের সান্নিধ্য চাইছেন, যাকে আপনি অস্বীকার করেছেন। যদি সেই ইচ্ছা পূরণ না হয়, তবে কোনো রাজবৈদ্যই তাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারবে না। মহারাজ, আপনার রাজকীয় অহংকার কি আপনার কন্যার জীবনের চেয়েও বড়? দেখুন আমাদের সুকন্যা কিভাবে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। দয়া করে কিছু একটা করুন। না রানী, আমি স্থির থাকতে পারছি না। আমার সব দম্ভ সুকন্যার এই কষ্টের কাছে পরাজিত হয়েছে। বৈদ্যরাজ, আপনি আমাকে পথ দেখান। যে কোনো মূল্যে আমি আমার সুকন্যাকে সুস্থ দেখতে চাই। মহারাজ, ধৈর্য ধরুন। আমি প্রাচীন পুঁথি ঘেটে একটি বিশেষ উপায়ের কথা ভেবেছি, কিন্তু তার জন্য আপনাকে আপনার মনের সব ঘৃণা ত্যাগ করতে হবে। বৈদ্যরাজ, কোনো উপায় কি খুঁজে বের করতে পেরেছেন? মহারাজ, আপনি শান্ত হন। আমি প্রাচীন পুঁথি
এবং নক্ষত্র গণনা করে একটি উপায় পেয়েছি। রাজকুমারীর এই জ্বর কোনো সাধারণ ঋতু পরিবর্তনের ফল নয়, এটি একটি মায়া জ্বর। তার আত্মা কোনো এক অলৌকিক বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছে। আমি কোনো শাস্ত্র শুনতে চাই না বৈদ্যরাজ, আমার সুকন্যাকে বাঁচানোর উপায় বলুন। তার দেহ আগুনের মতো পুড়ছে, সে প্রলাপ বকছে। উপায় একটি আছে, তবে অত্যন্ত অদ্ভুত, এবং আপনার পক্ষে তা মেনে নেওয়া কঠিন। রাজকুমারীর প্রাণ বাঁচাতে হলে অরণ্যের সেই ব্যাঙটির সাহায্য প্রয়োজন। আবার সেই ব্যাঙ? মহারাজ, শাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি কোনো অভিশপ্ত বা দিব্য শক্তির মায়ায় পড়ে অসুস্থ হন, তবে সেই শক্তির সংস্পর্শই তাকে সারিয়ে তুলতে পারে। সেই ব্যাঙটির মুখ নিঃসৃত পবিত্র জল যদি রাজকুমারীর কপালে দেওয়া যায়, তবে এই মহাজ্বর মুহূর্তের মধ্যে নেমে যাবে। অন্য কোনো ভেষজ এখন আর কাজ করবে না। ছি, এ কি অসম্ভব কথা বলছেন আপনি! আমি উদয়পুরের অধিপতি হয়ে কি শেষে এক নগণ্য জীবের মুখের লালা দিয়ে আমার কন্যার চিকিৎসা করব? এতে কি আমার মর্যাদা ধূলিসাৎ হবে না? মহারাজ, বংশের মর্যাদা কি আপনার মৃত কন্যার চেয়েও বেশি প্রিয়? যে কন্যা আপনার হাসির কারণ, তাকে আপনি কেবল মিথ্যে অহংকারের জন্যে জমের মুখে কেন ঠেলে দেবেন? কিন্তু রানী, তুমি বুঝতে পারছো না, লোকে কি বলবে? লোকে প্রাণ ফিরিয়ে দিতে পারে না মহারাজ, প্রাণ দিতে পারে বিধাতা। আর আজ বিধাতা হয়তো ওই জীবের মাধ্যমেই আমাদের কন্যার প্রাণ ভিক্ষা দিচ্ছেন। দয়া করে নিজের দম্ভ ত্যাগ করুন মহারাজ। হ্যাঁ মহারাজ, বিলম্ব করবেন না। রাজকুমারীর হাতে সময় খুব কম। সূর্য ডোবার আগে যদি সেই জল না আসে, তবে আমরা রাজকুমারীকে চিরতরে হারাবো। ঠিক আছে, আমি আমার সব অহংকার বিসর্জন দিলাম। আমি নিজেই অরণ্যে যাব। যদি একটি পশুর কাছে নতজানু হয়ে আমার কন্যার প্রাণ বাঁচে, তবে আমি তাই করব। মহারাজ, দেখুন, ওই যে পাথরের ওপর বসে আছে ওই জীবটি, রাজকুমারী একেই বিবাহের কথা বলেছিলেন। মহারাজ, আমরা কি একে ধরে নিয়ে যাব? আপনি আদেশ দিলেই আমরা একে খাঁচায় বন্দি করতে পারি। না, আজ কোনো বীরত্ব নয়, কোনো দম্ভ নয়। আমি এখানে রাজার বেশে আসিনি, এসেছি একজন অসহায় পিতার আরতি নিয়ে। তোমরা এখানেই থাকো, আমি একা ওর কাছে যাব। হে অরণ্যের জীব, আমি উদয়পুরের রাজা বীরবল। এর আগে আমি তোমার প্রতি এবং আমার কন্যার প্রতি অনেক অন্যায় করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে তুচ্ছ জ্ঞান করেছিলাম। মহারাজ, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আপনি কেবল আপনার পিতৃধর্ম পালন করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতির নিয়ম তো বাহ্যিক রূপ দিয়ে চলে না। আজ আপনি এখানে কেন এসেছেন? আমার সুকন্যা, সে মৃত্যুর সাথে লড়ছে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাজবৈদ্য বলেছেন একমাত্র তুমিই পারো তাকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচাতে। তোমার মুখের পবিত্র জলই তার একমাত্র ঔষধ। আমি তোমার কাছে আমার কন্যার
প্রাণ ভিক্ষা চাইছি। দয়া করে আমার সাথে প্রাসাদে চলো, তাকে বাঁচাও। রাজকুমারী সুকন্যা আমাকে তার নিঃস্বার্থ হৃদয়ে স্থান দিয়েছেন। তার এই বিপদে আমি স্থির থাকতে পারি না। আমি এখনই আপনার সাথে যেতে প্রস্তুত। চলুন। তোমার এই উদারতা আমি কখনো ভুলবো না। তুমি আমার কন্যার প্রাণ বাঁচাতে রাজি হলে। আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো প্রাণী নও। তোমার মহত্ব আমার রাজকীয় দম্ভের চেয়েও অনেক বড়। চলুন মহারাজ, সময় বয়ে যাচ্ছে। রাজকুমারীর আরোগ্যই এখন আমাদের প্রধান লক্ষ্য। রানী, আমি তাকে নিয়ে এসেছি। রাজবৈদ্যের কথা যদি সত্য হয়, তবে আজই আমাদের সুকন্যা সুস্থ হয়ে উঠবে। এই সেই জীব যার কথা সুকন্যা বলতো? মহারাজ, আমি জানি না এটা কোনো জাদু না নিয়তি, কিন্তু এই মুহূর্তে আমি কেবল আমার সন্তানের সুস্থতা চাই। হে বনের জীব, তুমি আমার সুকন্যাকে বাঁচাও। রাজকুমারী সুকন্যার হৃদয় পবিত্র, আর পবিত্র হৃদয়ের কখনো অকাল মৃত্যু হয় না। এ কি? এ জল তো সাধারণ নয়, এর থেকে দ্যুতি বের হচ্ছে। দেখুন মহারাজ, দেখুন, সুকন্যার শরীরের ভেতর সেই ভয়ঙ্কর লালচে ভাবটা কেটে যাচ্ছে। ওর নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। বন্ধু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে ঠিক আসবে। রাজকুমারী, আপনার বিশ্বাসই আপনার রক্ষা কবচ। আমি কেবল নিমিত্ত মাত্র। আপনি এখন সুস্থ, ভয় পাবে না। মা, আমার সুকন্যা, বিধাতাকে ধন্যবাদ যে তিনি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমাকে ক্ষমা করবেন পিতা, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। না মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি তোমার অন্তরের দৃষ্টি দিয়ে সত্যকে দেখতে পারিনি। আজ এই ছোট জীবটি আমায় শিখিয়ে দিল যে জীবনে বাঁচানোর শক্তি কোনো রাজমুকুটে থাকে না, থাকে দয়া আর ভালোবাসায়। মহারাজ, রাজকুমারী এখন বিপদমুক্ত। আজ উদয়পুরের ইতিহাসে এক স্মরণীয় দিন। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। রাজকুমারী সুকন্যা তার পছন্দ মতো জীবন সঙ্গীকে বরণ করে নিচ্ছে। যদিও এই বিবাহ জগতের চোখে অদ্ভুত, কিন্তু গুণের কাছে আজ রূপ পরাজিত হয়েছে। মা সুকন্যা, তোমার বিশ্বাসের জয় হোক। আমি জানি না এই বিবাহের ভবিষ্যৎ কি, কিন্তু তোমার হাসি আমাদের শান্তি। পিতা, ভালোবাসা কখনো খোলস দেখে বিচার করে না। আজ আমি ধন্য যে এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে পাচ্ছি, যার জ্ঞান ও মমতা অপরিসীম। এ কি অলৌকিক কাণ্ড! সেই ব্যাংকটি কোথায় গেল? আর এই যুবকই বা কে? এ কি কোনো দেবতা নাকি কোনো মায়া? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মহারাজ, ভয় পাবেন না। আমি সেই দুর্ভাগা ব্যাঙ যাকে আপনারা এতদিন আশ্রয় দিয়েছেন। আমি বিক্রমপুর রাজ্যের রাজকুমার রুদ্র। তার মানে তুমি কি মানুষ? কিন্তু এই ব্যাঙের রূপ তুমি কেন ধারণ করেছিলে? রাজকুমারী, একদিন শিকারের নেশায় মত্ত হয়ে আমি এক নিরপরাধ ব্যাঙকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছিলাম। সেই ব্যাঙের আত্মা আমাকে অভিশাপ দিয়েছিল আমি নিজেও যেন এক ব্যাঙ হয়ে এই অরণ্যে পড়ে থাকি। সেই অভিশাপ মুক্তির একমাত্র পথ ছিল কোনো নারীর নিঃস্বার্থ ভালোবাসা এবং বিবাহ। আজ আপনার পবিত্র ভালোবাসায় আমি সেই অভিশাপ থেকে মুক্তি পেলাম। ধন্য আমি রাজকুমার, আর ধন্য আমার কন্যা সুকন্যা।
তার অন্তর্দৃষ্টি আজ এক রাজকুমারকে তার প্রকৃত রূপ ফিরিয়ে দিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মহারাজ, আজকের এই সূর্যোদয় আমার জীবনে এক নতুন জন্ম দিল। দীর্ঘ 7 বছর আমি অরণ্যের সেই অন্ধকারে ব্যাঙের খোলসে বন্দী ছিলাম। রাজকুমার, তোমার কাহিনী শুনে আমি স্তম্ভিত। আমি যখন বিক্রমপুরের রাজকুমার ছিলাম তখন আমিও মনে করতাম পৃথিবীটা কেবল বীরদের জন্য, দুর্বলদের কোনো স্থান নেই। কিন্তু ব্যাঙ হয়ে আমি শিখেছি প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণীরও বাঁচার অধিকার আছে। আজ এই শুভক্ষণে আমি একটি শপথ নিতে চাই। যে নিষ্ঠুরতা রাজকুমার রুদ্রকে অভিযুক্ত করেছিল, সেই নিষ্ঠুরতার ছায়া আমি আর উদয়পুরে থাকতে দেব না। আজ থেকে আমার রাজ্যে কোনো জীবজন্তু শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা প্রকৃতির প্রতিটি প্রাণীকে সম্মান করব। মহারাজ, আপনার এই সিদ্ধান্ত খুব মহৎ। বিক্রমপুর আর উদয়পুর এখন থেকে এক হয়ে মানুষের সেবায় ব্রতী হবে। চলুন পিতা, আজই আনন্দের বার্তা পুরো রাজ্যে ছড়িয়ে দিই। চাঁদনি রাত, প্রাসাদের সবচেয়ে নির্জন প্রান্তে অবস্থিত এই বাগানটি রাজকুমারী পূর্ণিমার প্রিয় জায়গা। সে একটি শ্বেত পাথরের বেঞ্চে বসে আছে, তার চোখে এক বিষণ্ণ চাউনি। রাজকুমারী, এই গভীর রাতে আমাকে কেন ডেকে পাঠালেন? যদি রক্ষীরা আমাদের একসাথে দেখে ফেলে তবে আপনার সম্মানে আঘাত লাগবে। সম্মান? যে প্রাসাদে আমার ইচ্ছের কোনো মূল্য নেই, সেখানে সম্মানের মায়া করে কি লাভ বিক্রম? তুমি কি জানো, বাবা কাল সকালে যুবরাজ আদিত্যের সাথে আমার বিয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন। আমি জানি পুরো রাজ্যের মানুষ এই উৎসবের অপেক্ষায় আছে। একজন সাধারণ সেনাপতি হিসেবে আমার কাজ কেবল আপনার নিরাপত্তা নিশ্চিত করা, আপনার স্বপ্ন পূরণ করা নয়। তুমি কি এতটাই পাথরের মতো কঠোর? একবারও কি বলবে না যে তুমি আমাকে যেতে দেবে না? এই রাজকীয় দেওয়াল আমাদের মাঝখানে যে ব্যবধান গড়েছে, সেটা কি ভালোবাসা দিয়ে ভাঙা যায় না? রাজকুমারী, আমি সেনাপতি, আমি যুদ্ধ জানি, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করার অস্ত্র আমার কাছে নেই। আপনি আকাশের চাঁদ আর আমি এক সাধারণ ধূলিকণা। আমাদের মিলন এই রাজ্যে অসম্ভব। তবে তাই হোক। নিয়মের বেড়াজাল যদি আমাদের বিচ্ছেদ চায়, তবে সেই নিয়মই জয়ী হোক। কিন্তু মনে রেখো বিক্রম, এই পূর্ণিমা শুধু তোমার জন্যই কলঙ্কিত হতে চেয়েছিল। সূর্যগড় রাজ্যের বিশাল রাজসভা। মহারাজ জয়বর্ধন তার সিংহাসনে আসীন। সভার মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজকুমারী পূর্ণিমা। সভার একপাশে দাঁড়িয়ে মন্ত্রী সোমনাথ একটি রাজকীয় ফরমান হাতে নিয়ে মুচকি হাসছেন। সভার পরিবেশ অত্যন্ত গম্ভীর ও থমথমে। সূর্যগড় রাজ্যের প্রজাবৃন্দ এবং পাত্রমিত্রগণ, আজ এক বিশেষ ঘোষণার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাজ্য মালব দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। তাদের সাথে যুদ্ধ মানেই আমাদের রাজ্যের বিনাশ। তাই শান্তির স্বার্থে এবং রাজ্যের সীমানা সুরক্ষিত করতে আমি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। মহারাজ অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। মালব রাজ্যের যুবরাজ আদিত্যের সাথে আমাদের রাজকুমারী পূর্ণিমার বিবাহ স্থির হয়েছে। এই বৈবাহিক সম্পর্ক দুই রাজ্যের মধ্যে এক অভেদ্য বন্ধুত্বের দেওয়াল গড়ে তুলবে। কিন্তু পিতা, আমার মত কি একবারও জানতে ইচ্ছে করলো না? যুবরাজ আদিত্যকে আমি চিনিও না। তার অহংকারের গল্প সারা রাজ্যে প্রচলিত। আপনি কি রাজনৈতিক সুবিধার জন্যে আমাকে বলে দিচ্ছেন? চুপ করো পূর্ণিমা। রাজকুমারীদের জীবন কেবল তাদের নিজস্ব নয়, তা রাজ্যের সম্মানের সাথে জড়িত। তুমি আমার কন্যা, আর তোমার কাজ হলো আমার আদেশ পালন করা।
রাজকুমারী, ব্যক্তিগত আবেগের চেয়ে রাজধর্ম বড়। আগামী পূর্ণিমা তিথিতেই বিবাহর লগ্ন স্থির হয়েছে। আপনি অন্তপুরে গিয়ে প্রস্তুতি নিন। মা, তুমি কিছু একটা করো, বাবাকে বোঝাও মা। আমি এই বিয়ে করতে পারবো না। আমি মালব রাজ্যে যাব না মা। আমি ওখানকার অকাল্পনিক বিলাসিতার মাঝে দম বন্ধ হয়ে মরে যাব। শান্ত হো মা। মহারাজ যা সিদ্ধান্ত নিয়েছেন তা পুরো রাজ্যের মঙ্গলের জন্যে। তোর জেদ আজ কারো ভালো করবে না মা। মঙ্গলের জন্যে? নিজের সন্তানের সুখ বিসর্জন দিয়ে কিসের মঙ্গল মা? তুমি তো সব জানো। তুমি জানো সেনাপতি বিক্রমের প্রতি আমার অনুরাগের কথা। তুমি কি একবারও বাবার কাছে আমার হয়ে আবেদন করবে না? পূর্ণিমা, তুই কি ভাবিস আমি মা হয়ে তোর কষ্ট বুঝি না? কিন্তু মনে রাখিস, এই রাজপ্রাসাদ কোনো সাধারণ ঘর নয়। রাজকুমারীদের জন্ম হয় ত্যাগের জন্যে, নিজের ইচ্ছের জন্যে নয়। আমাদের রক্তে মিশে থাকে রাজ্যের দায়বদ্ধতা। এখানে ভালোবাসা একটি বিলাসিতা যা আমাদের মতো বন্দীদের সাজে না। তবে তবে কি আমি কেবল এক দাবার গুটি যার চাল বাবার মন্ত্রীরা বিলে ঠিক করবেন? হয়তো তাই। আমাদের মুকুটগুলো সোনার হতে পারে, কিন্তু সেগুলো আসলে আগুনের তৈরি। তুই যদি বিক্রমের কথা বলিস, তবে মহারাজ তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেবেন। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটি এইভাবে শেষ হয়ে যাক? বাবা, আমি এক ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি। চারদিকে দেওয়াল, পালানোর কোনো পথ নেই। আমার আত্মাই প্রাসাদের খাঁচায় গুমড়ে মরছে। বেটি, তুমি রাজকুমারী পূর্ণিমা তো? চেনা যায় না, কিন্তু তোমার চোখের জল রাজকীয় হীরে জহরতের চেয়েও উজ্জ্বল। বাবা, আমি কি কোনোদিন এই বন্দিত্ব থেকে মুক্তি পাবো না? যার জন্যে বাঁচতে চেয়েছিলাম, আজ তাকেই হারানোর পথে। ভালোবাসা কি তবে কেবলই দুঃখের নাম? মুক্তি কথাটি খুব সহজ মনে হলেও এর পথ অতি কঠিন। মনে রেখো বেটি, মুক্তি কখনো সোনার খাঁচায় পাওয়া যায় না। খাঁচাটা সোনার হোক বা লোহার, বন্দিত্ব একই থাকে। তবে আমি কি করব বাবা? রাজকন্যা হয়ে জন্ম নেওয়া কি আমার অপরাধ হয়েছে? মুক্তি পাওয়ার জন্য নিজেকে বিলীন করতে হয়। নদী যখন সাগরে মেশে, তখন নদীর নিজের আর কোনো আলাদা পরিচয় থাকে না, সে সাগর হয়ে যায়। তোমার অস্তিত্ব যদি কেবল রাজকুমারী পরিচয়ে আটকে থাকে, তবে তুমি কোনো দিন মুক্ত হবে না। সত্যের সন্ধানে নিজেকে শেষ না করলে নতুন জীবনের উন্মেষ ঘটে না। আমি বুঝতে পেরেছি বাবা, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আমি আমার পথ খুঁজে পেয়েছি। সেনাপতি মশাই, জলদি করুন। রক্ষীরা টহলে বেরোনোর আগেই আপনাদের কথা শেষ করতে হবে। পূর্ণিমা, আমার কথা শোনো। প্রাসাদের বাইরে দুটো ঘোড়া তৈরি আছে। কেউ জানবে না আমরা কোথায় গিয়েছি। চলো, এই মিথ্যে আভিজাত্য ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই। আমি তোমাকে সাধারণ মানুষের মতো সুখে লাগব। পালিয়ে যাব? কিন্তু কোথায় বিক্রম? যে রাজ্যে বাবার গুপ্তচর নেই, এমন জায়গা কি আছে পৃথিবীতে? তুমি কি জানো, আমরা ধরা পড়লে বাবা তোমাকে দেশদ্রোহী হিসেবে সবার সামনেই শিরোচ্ছেদ করবেন। আমি মরতে রাজি পূর্ণিমা। তোমার হাত ধরে মরার চেয়ে বড় সুখ আর কিছুতে নেই। কিন্তু আমি তোমাকে মরতে দিতে পারি না। তুমি এই রাজ্যের শ্রেষ্ঠ বীর। আমি এক মুহূর্তের শখের জন্যে এক বীর সেনাপতিকে কলঙ্কিত করতে পারবো না। আর আমার বংশের সম্মান কুল মর্যাদা যে আমায় রক্ষা করতে হবে। বাবা অন্ধ, তাকে আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি না।
তবে কি কাল সকালে তুমি অন্য কারোর হয়ে যাবে? আমি কি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকব? কালকে সূর্য এক নতুন পূর্ণিমা দেখবে বিক্রম। তুমি শুধু কথা দাও, যাই হয়ে যাক না কেন তুমি তুমি শুধু নিজেকে সামলে রাখবে। আজ আমাদের শেষ দেখা বিক্রম। যে রাজকুমারী হয়ে জন্মানো ছিল আমার গর্ব, আজ আজ সেই পরিচয় আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাজকুমারী, ভোর হতে চলল, সবাই আপনার কক্ষের বাইরে অপেক্ষা করছে। মালতী, আমার এই শেষ আমানতটুকু তুমি বিক্রমের হাতে পৌঁছে দিও। কেউ যেন জানতে না পারে। এটাই আমার শেষ আদেশ। আজ আমি মুক্ত হব মালতী। আজ রাজকুমারীর শেষ রাত। মা পূর্ণিমা, লগ্ন বয়ে যাচ্ছে যে, ওঠ। আজ তোর জীবনের সবচেয়ে বড় দিন। আয়, আজ তোকে রাজবধূর বেশে সাজিয়ে দিই। পূর্ণিমা, কোথায় গেলি মা? কেউ আছিস? আমার মেয়েকে খুঁজে বের কর। হে কি সর্বনাশ! বিয়ের আসরে বরপক্ষ উপস্থিত আর আমার কন্যা নিরুদ্দেশ। এ কেবল অবাধ্যতা নয়, এ সূর্যগড় রাজ্যের মুখে চুনকালি মাখানো। মহারাজ, জানলা খোলা, মনে হচ্ছে রাজকুমারী স্বেচ্ছায় পালিয়েছেন, আর এই কাজে নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করেছে। মালতী, কোথায় সেই মেয়ে? বল মালতী, পূর্ণিমা কোথায়? যদি সত্যি না বলিস তবে আজই তোর শিরচ্ছেদ হবে। এ কেমন অপমান! বিয়ের আসর থেকে রাজকুমারী নিখোঁজ। মহারাজ জয়বর্ধন কি আমাকে উপহাস করার জন্য ডেকেছেন? মন্ত্রী মশাই, এর ফল কিন্তু ভালো হবে না। যুবরাজ, শান্ত হন। আমাদের রক্ষীরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাজকুমারী নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছেন। সেনাপতি মশাই, এই নিন, রাজকুমারী আপনার জন্য এটা রেখে গেছেন। বিক্রম, তুমি হয়তো এখন প্রাসাদের বিশৃঙ্খলা দেখছো, কিন্তু আমার হৃদয়ে যে তুফান কাল রাত থেকে বইছিল তা কেউ দেখেনি। আমি জানি তুমি আমাকে নিয়ে সুদূরে পাড়ি দিতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার বীরত্বকে কালিমা লিপ্ত করতে চাইনি। আজ সূর্যগড় তার রাজকুমারীকে হারাবে, কিন্তু তুমি পাবে তোমার সেই পূর্ণিমাকে, যে কেবল তোমার হতে চেয়েছিল। যেখানে নিয়ম ভালোবাসাকে হত্যা করে, সেখানে রাজকুমারী নয়, কেবল এক প্রেমিকা হয়েই বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু আমি সেই মুক্তির পথ বেছে নিলাম, যেখানে কোনো রাজা নেই, কোনো রাজকর্ম নেই। বিদায় বিক্রম, যদি অন্য কোনো জন্ম থাকে তবে সেখানে আমি কেবল তোমার অধিকারিণী হয়েই আসব। বিক্রমের চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে চিঠির ওপর পড়ে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পূর্ণিমা, তুমি কি তবে সত্যিই নিজেকে বিলীন করে দিলে, নাকি এই বিশাল পৃথিবীর কোনো অজানায় হারিয়ে গেলে? সেনাপতি, রাজকুমারী কি পাওয়া গেল? মহারাজ আদেশ দিয়েছেন তাকে জীবিত অথবা মৃত যেভাবেই হোক প্রাসাদে ফিরিয়ে নিতে হবে। মালব রাজ্যের সাথে আমাদের সম্মান জড়িত। রাজকুমারী আজ আর কারো বন্দী নন। তিনি সীমানা ছাড়িয়ে মুক্ত হয়ে গেছেন। যে রাজ্য ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সেই রাজ্যের জন্য যুদ্ধ করার ক্ষমতা আমার আর নেই। বিক্রম আর একবারও প্রাসাদের দিকে ফিরে তাকায় না। সে এক সাধারণ পথিকের মতো পাহাড়ের উল্টো দিকের পথ ধরে হাঁটতে শুরু করে। পেছনে পড়ে থাকে এক রাজপ্রাসাদের অহংকার, এক শূন্য সিংহাসন আর এক রাজকুমারীর শেষ চিঠির দীর্ঘশ্বাস। সূর্যগড় রাজ্যের সেই প্রতাপশালী সেনাপতি বিক্রম এখন কেবলই এক পরিব্রাজক।
সে উদ্দেশ্যহীনভাবে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায়। পূর্ণিমা, তুমি বলেছিলে তুমি মুক্ত হবে, কিন্তু এই মুক্তি কি আমাকে এক জীবন্ত লাশে পরিণত করার জন্য ছিল? কেন আমি সেদিন তোমার হাত ধরে জোর করে নিয়ে গেলাম না? তার আর বেঁচে থাকার কোনো স্পৃহা নেই। হঠাৎ তার মনে পড়ে সেই সাধু বাবার কথা, যিনি পূর্ণিমাকে মুক্তির পথ দেখিয়েছিলেন। বিক্রম স্থির করে শেষবারের মতো সেই আশ্রমে যাবে। বিক্রম আশ্রমে পৌঁছালে দেখে সাধু বাবা সেই আগের মতোই ধুনির সামনে বসে আছেন। বিক্রমকে দেখে তিনি সামান্য হাসেন, যেন তিনি জানতেন বিক্রম আসবে। বাবা, আমি সব হারিয়েছি। রাজকুমারী আর নেই। আমি নিজের তলোয়ার বিসর্জন দিয়েছি, কিন্তু মনের আগুন নেভাতে পারছি না। কেন আপনি তাকে সেই আত্মঘাতী মুক্তির কথা বলেছিলেন? শান্ত হও বাবা। আমি বলেছিলাম নিজেকে বিলীন করতে, বিনাশ করতে বলিনি। নদী যখন সাগরে মেশে তখন সে কি মরে যায়? না, সে শুধু তার নাম আর রূপ পরিবর্তন করে। আপনি কি বলতে চাইছেন বাবা? তবে কি পূর্ণিমা বেঁচে আছে? যে প্রেম অকৃত্রিম, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। সে রাতে পাহাড়ের চূড়ায় সে তার রাজকীয় পরিচয় আর ওড়না বিসর্জন দিয়েছিল মাত্র। এই অরণ্যের আরও গভীরে, যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না, সেখানে এক নীল পদ্মের মতো একটি প্রাণ ফুটে আছে। যাও বিক্রম, তোমার তলোয়ারের আর প্রয়োজন নেই। তোমার হৃদয়ের ডাকই তোমাকে তার কাছে পৌঁছে দেবে। হঠাৎ শুকনো পাতার মর্মর শব্দে সে ফিরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে ধুলোবালিতে মাখা ক্লান্ত বিক্রম। দুজনেই কয়েক মুহূর্ত নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। বিক্রম, তুমি এখানে কিভাবে? আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি তোমায় খুঁজতে আসিনি পূর্ণিমা। আমি এসেছিলাম নিজের শেষ আশ্রয় খুঁজতে, কিন্তু ঈশ্বর আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি ভয় পেয়েছিলাম বিক্রম, যদি বাবা তোমাকে শাস্তি দিতেন, তাই আমি নিজের মৃত্যুর নাটক করে পালিয়ে এসেছি। আমি চেয়েছিলাম তুমি তোমার বীরত্ব নিয়ে বেঁচে থাকো। তোমাকে ছাড়া বীরত্ব কেবল একটি বোঝা। রাজপ্রাসাদ আমাদের বিচ্ছেদ দিয়েছিল, কিন্তু এই অরণ্য আমাদের এক করে দিল। বিক্রম আর পূর্ণিমা বনের সীমানা পেরিয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাদের পেছনে পড়ে রইল সূর্যগড় রাজ্যের সীমানা, মহারাজ জয়বর্ধনের অহংকার আর মন্ত্রী সোমনাথের কুটিলতা। আমরা কোথায় যাব পূর্ণিমা? আমাদের কোনো পরিচয় নেই, কোনো ধন দৌলত নেই। আমাদের ভালোবাসা আছে বিক্রম। আমরা অন্য কোনো রাজ্যে গিয়ে সাধারণ কৃষক বা শ্রমিকের মতো জীবন কাটাবো, যেখানে কেউ জানবে না আমি রাজকুমারী ছিলাম আর তুমি সেনাপতি। সেখানে আমি শুধু তোমার পূর্ণিমা হব। একটি ছিমছাম গ্রাম। বিক্রম এখন সেই গ্রামের একজন নামকরা কারিগর। পূর্ণিমা ঘরের কাজে ব্যস্ত। তাদের ছোট কুটিরে এখন আনন্দের সুর। আচমকা একদিন ছদ্মবেশে সেখানে হাজির হয় মালতী। সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে তাদের খোঁজ করতে করতে এসেছে। রাজকুমারী, সেনাপতি মশাই, আপনারা বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রাসাদে এখন কেবল অন্ধকার। মহারাজ অসুস্থ, যুবরাজ আদিত্য অন্য রাজ্য আক্রমণ করে ব্যস্ত, কিন্তু আপনাদের এই ছোট্ট ঘরটিই যেন স্বর্গের টুকরো। মালতী, আমি এখন আর রাজকুমারী নই, আমি এক সাধারণ মানুষের ঘরণী। আর বিশ্বাস করো, ওই হীরের মুকুটের চেয়ে এই মাটির ঘরের শান্তি অনেক বেশি দামি। হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। ভালোবাসার জন্য আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল। সৃষ্টিকর্তার কাছে
আমি মন থেকে প্রার্থনা করছি আপনাদের এই ভালোবাসা চির অমলিন থাকুক। হ্যাঁ মালতী, বিক্রমের এই ভালোবাসার কাছে ওই রাজপ্রাসাদের প্রাচুর্য সব ফিকে লাগে। বিক্রমের মতো মানুষকে আমার জীবনসঙ্গিনী হিসাবে পেয়ে আমি সত্যিই ধন্য। বিক্রম আর পূর্ণিমা একে অপরের দিকে তাকিয়ে হাসে। আকাশের পূর্ণিমার চাঁদ আজ যেন তাদেরই জয়গান গাইছে। রাজকুমারীর সেই শেষ চিঠি আসলে কোনো বিচ্ছেদের বার্তা ছিল না, তা ছিল এক নতুন ও স্বাধীন জীবনের প্রেমপত্র।